ক্লাস 9-এর দ্বিতীয় সেমিস্টারের আকাশের 7টি তারা জীবনানন্দ দাশের কবিতার থেকে আমি আজকে কিছু বলছি বা পড়াচ্ছি। আমার প্রিয় ছাত্ররা এইটা ভালোভাবে শোনো বা বোঝো। এবার তোমাদের কীরকম লাগছে সেইগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃদু মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, ভাসিয়াছে শান্ত আসিয়াছে শান্ত অনুগত। কবি জীবনানন্দ দাশ। বাংলার 7টি তারা যখন আকাশে ফুটে উঠেছে, তখন জীবনানন্দ দাশ বলছে, আমি যেন বাংলার একটি গালিচার মতো বিছানো ঘাসের উপর বসে আছি, এবং সেই ঘাসের উপরে যখন আমি বসে আছি, তখন আকাশের রংটা এমনই সুন্দর একটা রং ফুটে উঠছে, যেন মনে হচ্ছে কামরাঙা লাল মেঘ। মানে কামরাঙাটা হচ্ছে এক ধরনের ফল, সেইটার যে লাল রং একটা, সেই রকম লাল রঙের একটা মেঘ কবি জীবনানন্দ দাশ গালিচার মতো বিছানো ঘাসের উপর বসে দেখছে। এইটা বলছে আকাশের 7টি তারা কবিতার মধ্যে। মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। মণিয়া হচ্ছে এক ধরনের পাখি। এই মণিয়া পাখি হচ্ছে খুব প্রাণচঞ্চল, মানে সব খুব ছটপটে, কোনো সময় স্থির থাকতে পারে না, কেউ একবার এ ডালে ও ডালে এইভাবে বসে খেলা করে বেড়ায়। সেই মণিয়া পাখিটা যেন মনে হচ্ছে মৃত এবার গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গা সাগরের ঢেউটা যেমন আস্তে 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 এসে মিলিয়ে যায়, সেরকম মনে হচ্ছে যেন সন্ধ্যাটা আস্তে আস্তে নেমে আসছে আর অন্ধকারে ঢেকে পড়ছে। এইটাকে গঙ্গা সাগরের ঢেউয়ের সঙ্গে তুলনা করছে কবি জীবনানন্দ দাশ। আবার বলছে, আসিয়াছে শান্ত অনুগত। আমরা শান্ত মানে খুব নীরবতা সেই সময় বিরাজ করছে। অনুগত মানে মনে হচ্ছে যেন সে বাংলা আমাদের প্রকৃতি কথা একদম খুব মনোযোগ সহকারে শুনছে এবং পালন করছে। আস্তে আস্তে এইভাবেই সন্ধ্যাটা নেমে আসছে আর আকাশে 7টি তারা ফুটে উঠছে। বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বলছে বাংলাটাকে, সন্ধ্যাটাকে একটা নীল সন্ধ্যা আকাশ, নীল সন্ধ্যাটা হচ্ছে খুব সুন্দর নীল একটা রং। আর বলছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, মানে আকাশটা দেখে মনে হচ্ছে যেন কেশবতী একটা কন্যা, তার চুল মেলে ধরেছে আকাশটা। এই যেমন সন্ধ্যাটা আস্তে আস্তে নেমে আসছে, সেটা দেখে মনে হচ্ছে যেন একজন কেশবতী কন্যা, তার চুল মেলে ধরেছে। বলছে আমার চোখে পরে, আমার মুখে পরে, চুলে তার ভাসে। বলছে কবি বলছে এই পৃথিবী বা এই বাংলার মুখে যেন সেই কেশবতী কন্যার চুল এসে পড়ছে, মুখের ওপরে পড়ছে, চুল তার ভাসে, মানে চুল ভেসে চলে যাচ্ছে। এইভাবেই এই রূপসী বাংলাকে কবি জীবনানন্দ দাশ বর্ণনা করছে। আবার বলছে পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখে নিকো, দেখি নাই অত। বলছে পৃথিবীর কোনো পথেই যেন এই রূপসী কন্যাকে কোনোদিন কেউ দেখেনি, অত তো দেখেইনি, এবং কোনো দিন এই বাংলা ছাড়া পৃথিবীর অন্য কোথাও এই রূপসীকে দেখা যায় না। বলছে অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। বলছে অজস্র চুলের চুমা, মানে অজস্র চুলের সঙ্গে সন্ধ্যাটাকে তুলনা করছে বা অন্ধকারটাকে। মানে হিজল হচ্ছে এক ধরনের গাছ, কাঁঠাল
এক ধরনের গাছ, জাম এক ধরনের গাছ, তাদের উপর দিয়ে আস্তে আস্তে এমনভাবে নেমে আসছে যেন মনে হচ্ছে তাদেরকে ওই কালো অজস্র চুল ওই কাঁঠাল, জাম, হিজল এদেরকে চুমা দিয়ে চলে যাচ্ছে। জানে না এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। বলছে আমি কোনোদিন জানি না যে এত স্নিগ্ধ একটা সুন্দর গন্ধ, যেই রূপসী চুলের বিন্যাসেই মনে হচ্ছে যেন এত স্নিগ্ধ গন্ধ। এইটা রূপসী বাংলায় 7টি তারার মাধ্যমে জীবনানন্দ দাশ ফুটিয়ে তুলেছে। এই প্রথম অনুচ্ছেদটা আমি বললাম। এবার আমার প্রিয় ছাত্রীরা, তারা যদি আমার এইটা শুনে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, লাইক দিও। এরপরে আমি ভালোভাবে তোমরা শোনো, এরপরে আমি দ্বিতীয় অনুচ্ছেদটা বুঝিয়ে বলবার চেষ্টা করছি। পৃথিবীর কোনো পথে নব ধানের গন্ধে কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা স্বর পুঁঠিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা। পৃথিবীর মনে হচ্ছে কোনো পথে নব ঘানের গন্ধ, ধানের গন্ধ, মানে নূতন যখন ধান মাঠে লাগানো হয় তখন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ ওঠে। সেই নব বা নতুন ধান লাগানো হয়েছে, সেইখানটা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। কলমি লতা এক ধরনের গাছ, সেই কলমি লতার একটা ঘ্রাণ আছে, সেই কলমির ঘ্রাণ। তারপরে হাঁসের ঝরে যাওয়া যে পালকগুলো যেন পড়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে। স্বর বলতে বোঝায় আমরা সরস্বতী পুজোয় যে মা সরস্বতীকে কালী দোয়াতের সঙ্গে একটা পেনের মতন করে দিই, ওইটাই হচ্ছে স্বর, ওটা এক ধরনের গাছ। পুকুরের জল, আমাদের পুকুরের জলটা খুব শান্ত স্নিগ্ধ, পুকুরের জলটা দেখে খুব সুন্দর লাগছে। চাঁদা স্বর পুঁঠিদের মৃদু ঘ্রাণ, চাঁদা হচ্ছে এক ধরনের মাছ, সরপুঁঠিও এক ধরনের মাছ, তাদের একটা মৃদু আঁশটে ঘ্রাণ। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, চাল ধুতে ধুতে যে ভিজে হাতটা শান্ত, মানে জলে যেন খুব ঠান্ডা হয়ে গেছে, চামড়াগুলো আস্তে আস্তে জড়িয়ে আসছে, ভিজে স্যাঁতস্যাঁতে। শীত হাত মানে ঠান্ডা হয়ে গেছে হাতটা, শীত হাত মানে হাতটা খুব ঠান্ডা হয়ে গেছে। বলছে কিশোরের পায়ে দলা মুঠে ঘাস, লাল লাল বটের ফলে ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। বলছে কবি জীবনানন্দ বলছে বাংলার প্রাণটা কোথায় আছে? বাংলার প্রাণটা আছে ওই যে কিশোররা যখন খেলা করছে, তাদের পায়ে যে পেশা যাচ্ছে, সেই দলা মুঠা ঘাস বা দুর্বা ঘাস বা মুঠা এক ধরনের ঘাস হয়, খুব নরম ঘাস, সেইগুলো ওই কিশোরদের পায়ে ওপরে এক ধরনের দাগ পড়ে যাচ্ছে, সেই দাগটা পড়ে যাচ্ছে। আবার লাল লাল বটের ফুল, বট গাছের ফলগুলো লাল লাল, দেখতে খুব সুন্দর লাগে, বট গাছের লাল লাল ফল, সেগুলো ঝরে পড়েছে। তারা যেন ব্যথিত ক্লান্ত নীরবতা, মানে চুপচাপ যেন বটের ফলগুলো মাটিতে ঝরে পড়েছে। তারা খুব ব্যথিত, মানে ব্যথা পেয়েছে, তাদের জন্য কেউ কোনো রকম সহানুভূতি দেখাচ্ছে না, তবুও কিন্তু তারা খুব খুশি। নীরবতা ক্লান্ত, এরই মাঝে বাংলার প্রাণ। বলছে এইগুলো কোনোটাকেই বাদ দিলে আমাদের এই বাংলার প্রাণকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের বাংলার প্রাণকে খুঁজে পেতে গেলে এইগুলো সবই আমরা দেখতে পাই আমাদের এই বাংলাতে, অন্য কোথাও এটা দেখা যায় না। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। বলছে এই যে সন্ধ্যাটা আস্তে আস্তে নেমে আসছে, সেই সন্ধ্যাটা নেমে আসছে, তখন আমি কখন টেরটা পাচ্ছি? আমি এগুলো দেখতে দেখতে আমার মনটা এত শান্ত হয়ে গেছে, আমি যখন টের পাচ্ছি তখন যে আকাশের 7টি তারা যেন ফুটে উঠেছে, আকাশের 7টি তারা ফুটে উঠেছে বলেই আমি এই সন্ধ্যা নেমে এসছে এই টেরটা পেলাম। জীবনানন্দ দাশ এটাই বোঝাতে চেয়েছে।
আমাদের এই জীবনানন্দ দাশের এই পদ্যটা থেকে আমাদের প্রশ্ন আসবে যে আকাশের সাতটি তারা জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তখন তোমাদেরকে বলতে হবে এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।